শুরুতে জানিয়ে দেব পাকিস্তানকে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে চীন, আতঙ্কে পড়েছে ভারত। জানিয়ে দেব ভারতের সশস্ত্র বাহিনীকে পূর্ণাঙ্গ হামলা চালানোর স্বাধীনতা দিল নরেন্দ্র মোদী। এরপরে রয়েছে পাকিস্তানে অস্ত্র পাঠানো নিয়ে ভারতের দাবি অস্বীকার করছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জানিয়ে দেব আইসিজে শুনানিতে দক্ষিণ আফ্রিকা বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব পরমাণু ছাড়াও আরও এক ভয়াবহ সংকটের মুখে পড়েছে ভারত পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানকে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে চীন, উদ্বিগ্ন ভারত। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। প্রতিবেশী দেশ দুটির পাল্টাপাল্টি অবস্থান নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। আর এমন সময় পাকিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করে তুলতে মাঠে নেমেছে চীন। জানা গেছে জরুরি ভিত্তিতে ইসলামাবাদের কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বেইজিং। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানের হাতে অত্যাধুনিক PL-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছে চীন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইসলামাবাদের নতুন এই অস্ত্রে নয়াদিল্লির নিরাপত্তা চ্যালেঞ্জ অনেকটাই বেড়ে গেছে। খবরে বলা হয়েছে, গত 27 এপ্রিল পাকিস্তানের বিমান বাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে 3টি JF-17 যুদ্ধ বিমানের ছবি প্রকাশ করা হয়, যা চীন PL-15 ক্ষেপণাস্ত্রে সজ্জিত ছিল। এই যুদ্ধ বিমানগুলোর ছবি প্রকাশের মাধ্যমে পাকিস্তান পরোক্ষভাবে ভারতের প্রতি এক ধরনের শক্তি প্রদর্শন করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, JF-17 বিমানগুলোর ডিজাইন এবং উৎপাদন হয়েছে চীন পাকিস্তান যৌথ উদ্যোগে। এই জেটগুলো এখন পাকিস্তানের বিমান বাহিনীর অন্যতম শক্তি। নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ার ফলে এগুলো আকাশ যুদ্ধের সক্ষমতা অনেকটাই বেড়ে গেছে। চীনের সরকারি সংস্থা এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না নির্মিত PL-15 ক্ষেপণাস্ত্রটি রাডার নিয়ন্ত্রিত সক্রিয় অস্ত্র, যা প্লাস 200-300 কিলোমিটার দূরত্বে থাকা শত্রু বিমানকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম। এর গতি ম্যাক 5+, অর্থাৎ শব্দের গতির চেয়েও 5 গুণ বলে দাবি করা হয়। চলতি দশকের PLA এই ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করে এবং 2023 সালে জোহাই এয়ার শোতে এর উন্নত সংস্করণ ভাঁজযোগ্য পাখাসহ সংস্করণ প্রদর্শন করেন। যদিও এক্সপোর্ট ভার্সনের পাল্লা প্রায় 145 কিলোমিটার বলা হয়, তবে প্রতিরক্ষা সূত্রের দাবি পাকিস্তানের হাতে থাকা সংস্করণটির পাল্লা এর চেয়েও বেশি। ভারতের বিমান বাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান রাফাল ফাইটার জেট, যার সঙ্গে যুক্ত হয়েছে ইউরোপীয় মিটিওর ক্ষেপণাস্ত্র বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, যুদ্ধক্ষেত্রে অন্যতম সেরা বলে পরিচিত। বিশেষজ্ঞদের মতে PL-15 ক্ষেপণাস্ত্রটি প্রায় মিটিওরের প্রতিযোগী বলে বিবেচনা করা হয়। এদিকে ভারতের সশস্ত্র বাহিনীকে পূর্ণাঙ্গ হামলা চালানোর স্বাধীনতা দিল নরেন্দ্র মোদী। এবার ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় এই সম্ভাব্য জবাব নিয়ে মঙ্গলবার দেশটির 3 বাহিনীর প্রধান চিফ অফ ডিফেন্স অনিল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তার উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এ সময় তিনি এই স্বাধীনতা প্রকাশ করেন। মোদীর নয়াদিল্লির বাসভবনের সন্ধ্যায় বৈঠকটি হয়। বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার। এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তা এবং নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী। বৈঠকে সংবাদ মাধ্যম NDTV বলেছে, বৈঠকে মোদী জানিয়েছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের সক্ষমতার উপর তার পূর্ণ আস্থা রয়েছে। তিনি সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্য করে বলেন, কবে কখন লক্ষ্যে আঘাত হানবে সে ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। একটি সূত্র NDTV-কে জানিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের ধ্বংসই ভারতের জাতীয় সংকল্প। এর মাধ্যমে মোদী জম্মু ও কাশ্মীরে পাহেলগাঁওয়ে হামলায় জড়িতদের সামরিক অভিযান চালানোর সবুজ সংকেত দিয়েছেন বলে জানিয়েছেন অপর একটি সূত্র। সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর মোদীর দিল্লির বাড়িতে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীরের পেহেলগাঁওয়ে ওই হামলার পর পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত, যদিও পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। বুধবার সকাল 11টায় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। এর আগে গত বৃহস্পতিবার CCS এর সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, সিন্ধু নদের চুক্তি বাতিল সহ 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় ভারত সরকার।
এদিকে পাকিস্তানে অস্ত্র পাঠানো নিয়ে ভারতের দাবি অস্বীকার করছে তুরস্ক। পেহেলগাঁওয়ে হামলার জেরে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচার করা হয় যে পাকিস্তানের সামরিক সরঞ্জাম বহনকারী বিমানে অস্ত্র পাঠিয়েছে তুরস্ক। তবে আনুষ্ঠানিকভাবে এই তথ্য অস্বীকার করছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ভারত ও পাকিস্তানকে সংযম বজায় রাখার আহ্বান জানানোর পর দেশটির পক্ষ থেকে ইসলামাবাদে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার করেছেন। এশিয়ার দুই প্রতিবেশী চলমান উত্তেজনা নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেন, পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আগেই পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায় তুরস্ক। মঙ্গলবার তুরস্কের সরকারের যোগাযোগ অধিদপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে জানিয়েছেন, তুরস্ক পাকিস্তানের অস্ত্রভর্তি ৬টি বিমান পাঠিয়েছে। এমন শিরোনামে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদটি সত্য নয় বলে দাবি করেন তিনি। এই বিষয়ে জানেন এমন কর্মকর্তাদের বরাতে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছেন, একটি তুর্কি কার্গো প্লেন শুধু জ্বালানি ভরার জন্য পাকিস্তানে অবতরণ করেন এবং পরে নির্দিষ্ট উদ্দেশ্যে বিমানটি পাকিস্তান ছেড়ে যায়। এর আগে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানানো হয়, রবিবার তুর্কি বিমান বাহিনীর একটি হারকিউলিস 130 কার্গো প্লেন করাচিতে অবতরণ করছেন। এতে নানা রকম সামরিক সরঞ্জাম ছিল। তুরস্ক পাকিস্তানকে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে, এটি তারই ইঙ্গিত বলে দাবি করছে টাইমস অফ ইন্ডিয়া। এটিকে বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ বলে উল্লেখ করেছেন তারা। এদিকে আইসিজে শুনানিতে দক্ষিণ আফ্রিকা, বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে করা গণহত্যার মামলায় শুনানির দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র এবং সহযোগিতা মন্ত্রণালয়ের প্রধান জেইন ড্যাঙ্গর এক কঠোর বিবৃতি প্রদান করেন। তিনি বলেন, বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের উপর নৃশংস নিপীড়ন ও গণহত্যা চালানো হচ্ছে। ড্যাঙ্গর অভিযোগ করে বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেও দায়মুক্তি উপভোগ করছে। তার ভাষায়, ইসরায়েল এমনভাবে কাজ করে যাচ্ছে যেন আন্তর্জাতিক আইন এবং মানদণ্ড থেকে এক ধরনের ব্যতিক্রমী ছাড় পেয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, যদি কোনো দেশ বা সংস্থা ইসরায়েলের অবৈধ এবং অমানবিক কার্যক্রমের জন্য তাকে জবাবদিহির আওতায় আনতে চায়, তাদের উপর পাল্টা নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করা হয়। জেইন ড্যাঙ্গরের বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকার অবস্থান, যেখানে তারা গাজায় চলমান পরিস্থিতিকে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হিসেবে তুলে ধরছেন এবং এর জন্য ইসরায়েলকে দায়ী করছেন। এই শুনানিতে অংশ নেয়নি ইসরায়েল। মামলাটি পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে তারা এটি প্রত্যাখ্যান করছেন। শুনানিতে সৌদি আরবের প্রতিনিধি মোহাম্মদ সাউদ আল নাসো কঠোর বিবৃতি প্রদান করছেন, যেখানে তিনি অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম এবং গাজায় ইসরায়েলের আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে পরমাণু ইস্যু ছাড়াও আরও এক ভয়াবহ সংকটের মুখে পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা আবারও ঘনীভূত হচ্ছে। অনেক বিশেষজ্ঞদের মতে এই উত্তেজনা এবার অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি বিপজ্জনক হতে পারে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক নোয়াম চমস্কির 2013 সালের একটি সতর্ক বাণী নতুন করে আলোচনায় এসেছে। চমস্কির সতর্ক বার্তায় ভারত ও পাকিস্তান সংকটের বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়, মানবজাতির অস্তিত্বের জন্য দুটি প্রধান হুমকি রয়েছে, একটি পারমাণবিক যুদ্ধ আর একটি পরিবেশগত বিপর্যয়। পারমাণবিক হুমকি নিয়ে অনেকেই সচেতন হলেও পরিবেশ সংকটের গভীরতা এবং তাৎপর্য এখনও অনেকের উপলব্ধির বাইরে রয়ে গেছে। অথচ দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে এই সংকট এখন অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎক্ষণিক।